আবার চাঁদাবাজি, এবার চট্টগ্রামে, এবার 50 লাখ টাকা এবং চাঁদা না পেয়ে বাড়িতে গিয়ে ওপেন গোলাগুলি করা এবং সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে স্পষ্ট ফুটে ওঠা। কি ঘটছে দেশে? চাঁদাবাজি থামছে না, থামানো যাচ্ছে না কেন? কেন উপদেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠা সত্ত্বেও সরকার সেই ব্যাপারে একটি কথাও বলছে না, বরং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করছে নানা যুক্তি দিয়ে। কেন অভিযোগ আসার পরেও উপদেষ্টা হিসেবে অভিযুক্তকে সরিয়ে দিয়ে তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে না? সেই প্রশ্নের সমাধানগুলো যখন আমরা দেখতে পাচ্ছি না, তখন সারা দেশে চাঁদাবাজির এই নৈরাজ্যকর পরিস্থিতি এখনও চলমান, যেটা আমাদের জন্য সুস্থভাবে বাঁচার জন্য বড় রকমের আতঙ্কের খবর। কি হলো চট্টগ্রামে? কেন এই গোলাগুলি? কি স্বার্থ লুকায়িত? এর সঙ্গে জড়িত কারা? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও চাঁদাবাজি, এবার 50 লাখ টাকা এবং চট্টগ্রামে ঘটনাটা ঘটেছে। চাঁদা না পেয়ে এলোপাথারি গুলির ঘটনা ঘটেছে। গুলির যে পেছনের অংশ, সেই অংশ অনেক গুলির অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা গেছে। গুলিতে গ্লাস চৌচির হয়ে গেছে, এরকম বহু ঘটনা দেখা গেছে এবং সিসিটিভিতে স্পষ্ট দেখা গেছে এই ঘটনা কারা ঘটাচ্ছে। খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে যেটা বলা হচ্ছে, শিরোনামটা আমি বলি, সাথে আপনি ছবিটা দেখে নিন। 50 লাখ টাকা চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে এলোপাথারি গুলি। তার প্রমাণ পাবেন একটা ছবিতে। দেখেন যে গুলিতে গ্লাস বিদ্ধ হয়ে গেছে এবং সেখানে বুলেটের পেছনের অংশ পড়ে আছে অনেকগুলো। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ, সেখানে 7 জনকে দেখা যাচ্ছে এবং 7 জনের মধ্যে 4 জনের হাতে স্পষ্ট আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে এবং সিসিটিভি ফুটেজই প্রমাণ করে যে কারা এর সঙ্গে জড়িত। এখন প্রমাণের ব্যাপার হচ্ছে যে এদের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা কি রয়েছে, এরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, কিংবা এদের পেছনের গডফাদার কে। পুলিশ কি বলছে, ঘটনা কি বলছে? চট্টগ্রামের হাটহাজারীতে এই ঘটনা ঘটেছে। এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি করে চলে গেছে 4 জন যুবক। 4 জন যুবক গুলি করেছে, 7 জনের উপস্থিতি সিসিটিভিতে পাওয়া গেছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাসায় ইসাপুরের সেখানে এই ঘটনাটা ঘটেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ তিনি বলেছেন, ঘটনার পর ওই ব্যবসায়ী জানিয়েছেন 15 দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে ফোন এসেছিল। বিদেশি নাম্বার মানে হচ্ছে যে ইন্টারনেট দিয়ে যে নাম্বারগুলো ব্যবহার করা যায়, যে বাংলাদেশের নাম্বার ওঠে না, সেরকম একটা নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এই গুলি করার ঘটনা ঘটাতে পারে বলে তিনি বলেছেন। পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেছেন, ইতিমধ্যে আমরা গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছি। সিসিটিভি ফুটেজে কয়েকজন আসামিকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলছি না। এই ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান। মানে মামলা হওয়া লাগবে, তারপরে পুলিশ ব্যবস্থা নেবে। এই হচ্ছে বাংলাদেশ। পুলিশ জানিয়েছে সন্ত্রাসীরা 2টি মোটরসাইকেলে করে 6 জন এসেছিল। 4 জন বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করে, যার মধ্যে 3 জনই অস্ত্রধারী। তারা দ্রুত গোলাগুলি চালিয়ে চলে যায়, তবে কেউ আহত হয়নি। অথচ পুলিশ 6 জনের কথা বললেও আমরা সিসিটিভি ফুটেজে 7 জনের অস্তিত্ব লক্ষ্য করতে পারছি। 7 জন সেখানে উপস্থিত। তার মানে হচ্ছে যে পুলিশের ইনভেস্টিগেশনেও এক ধরনের গাফিলতি থাকতে পারে। এদিকে গুলির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে, যে সিসিটিভি ফুটেজের কথা বললাম। ফুটেজে দেখা যায় ঘটনার সময় 4 জন যুবক বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকে। তাদের মধ্যে 3 জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এক পর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সবার মুখে মাস্ক পরা ছিল। স্থানীয় সূত্র বলছে, ঘরে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়েছিল, যে ছবিটা প্রথমেই দেখিয়েছি।
এবং ঘরের দরজা জানালা ভেঙে গিয়েছিল গুলিতে। কয়েকটি সূত্র বলছে ঘটনাটা বিদেশে পলাতক 8 মার্ডার মামলার আলোচিত সাজ্জাদ আলী খানের শিষ্যরা জড়িত থাকতে পারে। শীর্ষ এই সন্ত্রাসী বিভিন্ন সময় তার সহযোগীদের মাধ্যমে চাঁদা আদায়ের স্টাইল হাটহাজারির ঘটনার সঙ্গে মিল রয়েছে, অর্থাৎ তার যে চাঁদা আদায়ের স্টাইল সেটার সঙ্গে এটার মিল রয়েছে বলে আজকের পত্রিকা বলার চেষ্টা করছে। এ ব্যাপারে জানতে ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মোবাইলে ফোন করলেও তিনি সাড়া দেননি, এই ব্যাপারে নতুন কিছু তিনি বলেননি। এই যে শীর্ষ সন্ত্রাসীরা মানে যাদের কথা বলা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে এই কাজ করছে, কাদের ছত্রছায়ায় করছে, এটা একটা বড় বিষয়। আবার গত বছরের 5 আগস্ট সরকার পতনের পরে, আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা জেল থেকে সন্ত্রাসীদের একেবারে পাইকারি হারে বের হয়ে আসতে দেখেছি, কখনো জামিনে, কখনো জেল থেকে এমনি জোর করে শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেওয়া, তাদের খালাস দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। এমনও তো দেখেছি আমরা যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও খালাস দিয়েছে বাংলাদেশের এই আদালত, এবং বর্তমান সরকার এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সুইডেন আসলামের মতো সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে। যে সন্ত্রাসীরা, যে জঙ্গিরা গত 1 বছরে মুক্তি পেয়েছে, সেই জঙ্গিরা দেশকে নানাভাবে অস্থির করতে পারে, দেশকে আবার জঙ্গিবাদের অভয়ারণ্য বানাতে পারে, সেই আশঙ্কা থাকা সত্ত্বেও তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো থামাবে কে, আর এগুলোর পেছনে রাজনৈতিক মদদ থাকলে কারা এর সঙ্গে জড়িত? চাঁদাবাজির ব্যাপারে সরকার জিরো টলারেন্সে যেতে পারেনি বলেই, চাঁদাবাজি থামাতে পারেনি বলেই, চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশান নেয়নি বলেই এখন সেই সুযোগটা নিশ্চিত করে শীর্ষ সন্ত্রাসীরা নেবে, এবং তারা যখন সত্যিকার অর্থেই মাঠে নামবে তখন সেটা মোকাবেলা করার মতো অবস্থা অন্তত বর্তমান সরকারের থাকবে না, এটা নিশ্চিত করেই বলা যায়। দর্শক, আপনার কি মনে হয়, এটা কি থামবে, থামানো হবে, থামানোর প্রচেষ্টা আদতেও করবে সরকার, নাকি এভাবেই চলবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।